অষ্টম শ্রেণীর দ্বিতীয় পাঠের অন্তর্গত চিঠি গদ্যাংশের দ্বিতীয় পর্বে সমস্ত শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের রচনা চিঠি গদ্যাংশের দ্বিতীয় চিঠিটি সম্পর্কে জানব। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি মাইকেলের প্রতিভা সম্পর্কে, জেনেছি তিনি তার জীবনকালে যে সমস্ত চিঠি লিখেছিলেন সেই সব অজস্র চিঠির মধ্যে নির্বাচিত পাঠ্যাংশের এই 3টি চিঠি তর্জমা করেছেন সুশীল রায়। তো সেই চিঠির আজ আমরা পড়ব দ্বিতীয় চিঠিটি। চিঠিটি লেখা হয়েছে গৌরদাস বসাককে। গৌরদাস বসাক, যিনি 1826 খ্রিস্টাব্দে বড়বাজারের বিখ্যাত বসাক পরিবারে জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্তের বাল্য সুহৃদ কথার অর্থ হচ্ছে বন্ধু, অর্থাৎ ছোটবেলাকার বন্ধু ছিলেন। হিন্দু কলেজের সহাধ্যায়ী অর্থাৎ সহ অধ্যয়ন করেছেন যিনি। হিন্দু কলেজে এরা একসঙ্গে পড়াশোনা করেছিলেন। এনার পিতার নাম রাজকৃষ্ণ বসাক। বড়বাজারের বসাক পরিবারের এই কৃতি মানুষটির সঙ্গে সে যুগের সাংস্কৃতিক জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কর্মজীবনে তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বইতেই উল্লেখিত আছে 1837 খ্রিস্টাব্দে 11 বছর বয়সে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। এর বছর তিনেক পরে 1840 সালে মধুসূদনের সংস্পর্শে তিনি আসেন। অচিরেই তা নিবিড় বন্ধুত্বে পরিণত হয়। আনুমানিক 1856 খ্রিস্টাব্দে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বৃত হন, অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ গ্রহণ করেন। সরকারি কাজে বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে সেখানকার ঐতিহ্যমণ্ডিত ও প্রত্নতত্ত্ব বিষয়ে তথ্যনিষ্ঠ মূল্যবান প্রবন্ধও ইনি রচনা করেছেন। অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে গৌরদাসের নিবিড় সম্পর্ক ছিল এবং সেকালের রঙ্গালয় আন্দোলনের সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মধুসূদনের সঙ্গে তো বটেই, বিদ্যাসাগরের সঙ্গেও তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। সমাজ সংস্কার আন্দোলনে তিনি বিদ্যাসাগরের সঙ্গী হয়েছিলেন। বেলগাছিয়া বিলায় রত্নাবলী নাটকের অভিনয়ে তিনি একটি উল্লেখযোগ্য ভূমিকা নেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো, ইংল্যান্ডীয় ফিলোসফিক সোসাইটির মেম্বার, বুটিস্ট টেক্সট সোসাইটি এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য এবং পারভিয়ারেন্স সোসাইটির সভাপতি, বঙ্গীয় রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য ও জেনারেল সেক্রেটারি ছিলেন। বরানগরে তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বন্ধু মধুসূদনের প্রতি অনুরাগ ও তার প্রতিভার প্রতি শ্রদ্ধাবোধ থেকে তার জীবনী রচনার জন্য বিশেষ আগ্রহী ছিলেন। মধুসূদনের মৃত্যুর প্রায় 27 বছর পরে ইনি 1900 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তো এই ছিল গৌরদাস বসাকের পরিচয়। সেই গৌরদাস বসাককে আমাদের পাঠ্যাংশের দ্বিতীয় চিঠিটি লেখা হয়েছে, যেখানে লেখকের অনুপম যাত্রাপথের ছবি, তার উচ্চাসা প্রতিভাসিত হয়েছে। সিলন নামক জাহাজের বর্ণনা, ভূমধ্যসাগর, উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল, মল্টা, আলেকজান্দ্রিয়া প্রভৃতির কথা স্থান পেয়েছে পত্রটির প্রথম পর্যায়ে। পরবর্তী অংশে লেখকের জাহাজযোগে ইংল্যান্ড যাত্রার বিবরণ ইন্ডিয়ান ফিল্ড পত্রিকার প্রকাশিত হওয়ার পূর্ব ইঙ্গিতও মিলেছে। এছাড়া জীবিকা নির্বাহের জন্য ওকালতি শিক্ষায় মনোনিবেশ করার দৃঢ় সংকল্প ঘোষণা রয়েছে পত্রটিতে। শিশুকাল থেকে মনের ভেতর লালন করা ইংল্যান্ড পাড়ি দেওয়ার স্বপ্নের কথা জানিয়ে লেখকের এই পত্রটি যেন তার জীবন দর্শনের বিভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরছে। চলো পাঠ করা যাক সেই পত্রটি।
প্রিয় গৌর, চিঠির সম্বোধনেই যেহেতু তার বন্ধু তাই তাকে প্রিয় সম্বোধন করা হয়েছে, প্রিয় গৌর। হে আমার প্রিয় ও পুরাতন বন্ধু, আমি সিলোন নামক জাহাজে চড়েছি, এখন তোমাকে কয়েক লাইন লিখবার জন্য বসেছি। লেখক মধুসূদন যে জাহাজে করে ইউরোপ পাড়ি দিচ্ছেন, ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন, সেই জাহাজটির নাম হচ্ছে সিলোন। গৌরদাস বসাককে তিনি তার প্রিয় এবং পুরাতন বন্ধু হিসেবে সম্বোধিত করছেন। এই জাহাজে বসেই চিঠিটি লেখা হচ্ছে। তোমরা হয়তো ভাববে জাহাজে বসে চিঠি লিখলে চিঠি পৌঁছাবে কি করে? না, এই জাহাজ যখন বন্দরে নোঙর করে সেখানেই চিঠি পোস্ট করে দিলে নির্দিষ্ট ঠিকানায় চিঠি পৌঁছে যায়। এবার দেখো, এই যে সিলোন জাহাজের কথা বলা হয়েছে, সেই সিলোন জাহাজের বর্ণনা আমরা পাব। জাহাজটা হচ্ছে রূপকথা রাজ্যের ভাসমান একটি প্রাসাদ বিশেষ। বুঝলে বৎস? বৎস এখানে একটু ব্যঙ্গাত্মক সম্বোধন, কবির বন্ধু তো, তাই বন্ধুকে তিনি বলছেন যে রূপকথার রাজ্য, অর্থাৎ শিশুমণি যে কল্পনা রাজ্য, যেখানে সেই রাজপুত্র, রাজকন্যা, সোনার কাঠি, রূপোর কাঠি ইত্যাদির গল্প আমরা শুনে থাকি, সেই গল্পের মতো ভাসমান প্রাসাদ হচ্ছে যেন এই জাহাজটা। এই জাহাজে সব ব্যাপারেই এমন অপূর্ব জাঁকজমকের ব্যবস্থা আছে যা নাকি তুমি কল্পনাই করতে পারবে না। এখানে বা আছে, বাটা ভুল হয়ে প্রিন্টিং রয়েছে, এটা হবে যা নাকি তুমি কল্পনাই করতে পারবে না। অর্থাৎ বড় বড় জাহাজে যে সমস্ত জাঁকজমকের ব্যবস্থা, যে সমস্ত আড়ম্বর ঐশ্বর্যের ব্যবস্থা, সেগুলো কল্পনাই করা যাবে না। আমরা এই প্রসঙ্গে মনে করতে পারি সেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি সুন্দর টাইটানিক জাহাজের সেই ভেতরের চিত্র, যেখানে জাঁকজমকের যে বিলাসবহুল আয়োজন, সেরকমই সম্ভবত প্রকাশ করতে চাচ্ছেন আমাদের এই লেখক। এর সেলুনগুলো এমন যা রাজপ্রাসাদেই মানায়, কেবিনগুলো রাজকুমারদেরই উপযোগী। এখানে সেলুন বলতে প্রশস্ত জায়গা, যেটা সেই রাজপ্রাসাদের মতোই মানানসই বলা হচ্ছে। আর কেবিন হচ্ছে জাহাজের ছোট ছোট ঘর, সেগুলো কিনা রাজকুমারদের উপযোগী, অর্থাৎ রাজ ঐশ্বর্যে ভরপুর, এটা বলা হচ্ছে। কিন্তু সেসব কথা ক্রমশ পরে বলা যাবে। আমি ইংল্যান্ডে পৌঁছবার পর এই সমুদ্রযাত্রার বিস্তারিত বিবরণ দেবার জন্য যখন সময় ও অবসর পাব তখন। তাহলে জাহাজের বর্ণনা করতে করতে তিনি জানিয়ে দিলেন এগুলো সম্পর্কে পরে আমরা আলোচনা করতে পারবো। কখন? না, যখন ইংল্যান্ডে তিনি পৌঁছে যাবেন। তাহলে লেখকের গন্তব্যস্থল হচ্ছে ইংল্যান্ড, বর্তমান ইউনাইটেড কিংডম। সেখানে পৌঁছানোর পর সমুদ্রযাত্রার বিস্তারিত বিবরণ, এই যে সমুদ্র পথে তিনি ইংল্যান্ড যাচ্ছেন তার বিস্তারিত বিবরণ দেওয়ার সময় এবং অবসর যখন পাবেন তখন তিনি জানাবেন। আসলে তৎকালে ইউরোপ মহাদেশে যাতায়াতের একটাই পথ ছিল, সেটা হচ্ছে জলপথ। বর্তমানে যেমন আমাদের আকাশপথ ইউরোপ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত আকর্ষণীয়, সেকালে ছিল জলপথ। দীর্ঘ সময় লাগতো, প্রায় 2 মাসেরও অধিক সময় কখনো কখনো লেগে যেত আবহাওয়ার খামখেয়ালিপনার মধ্য দিয়ে। সেই দীর্ঘ যাত্রা করছেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক এই সময়ে আমি ভেসে চলেছি বিখ্যাত ভূমধ্য সাগরের মধ্য দিয়ে। উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল দেখা যাচ্ছে। এই যে সমুদ্রপথে ইউরোপ যাত্রা, সর্বপ্রথম যে পথ ধরে আফ্রিকার উত্তর মাসা অন্তরীপ হয়ে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন, সে পথ পরবর্তীকালে নানান আবিষ্কারের ফলে সংকুচিত হয়েছে। বর্তমান যে যাত্রাপথ
সেই যাত্রাপথ ভারতবর্ষ থেকে আরব সাগরের উপকূল হয়ে, লোহিত সাগর হয়ে, সুয়েজ খাল পেরিয়ে, ভূমধ্য সাগরের মধ্য দিয়ে সংক্ষিপ্ত পথে ইউরোপ যাত্রা। সেই পথে যেতে যেতে ছবিটি তুলে ধরছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি ভেসে চলেছেন বিখ্যাত ভূমধ্য সাগরের মধ্য দিয়ে, ইংরেজিতে বলে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর, যেটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যবর্তী অংশে রয়েছে। ছবিতে তোমরা দেখলেও বুঝতে পারবে যে কোন জায়গাটা দিয়ে তিনি যাত্রা করছেন। এই চলার সময় উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল তিনি দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবে বললাম, আফ্রিকা মহাদেশের উত্তর দিক অর্থাৎ সাহারা মরুভূমির উত্তরাংশের যে পর্বতযুক্ত আকীর্ণ করে হয়েছে পর্বতাকীর্ণ উপকূল, সেটা তিনি লক্ষ্য করছেন। গতকাল আমরা মল্টায় ছিলাম। মল্টা ভূমধ্য সাগরের একটি দ্বীপ। সেই মল্টাতে তিনি গতকাল ছিলেন, অর্থাৎ মল্টা পেরিয়ে এসছেন। ছবিতে তোমাদের দেখানোর চেষ্টা করছি মল্টা কোন অংশ। গত রবিবারে আলেকজান্দ্রিয়া মিশরের বিখ্যাত বন্দর, যেটি নীল নদের উপকূলে অবস্থিত। সুয়েজ খাল পেরিয়ে এই আলেকজান্দ্রিয়ায় এসে উপস্থিত হতে হয়। তাই সেই আলেকজান্দ্রিয়া পেরিয়ে মল্টা হয়ে ভূমধ্য সাগরের মধ্য দিয়ে ভেসে যাচ্ছেন। ছবিটা যেন আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে। আর কয়েকদিনের মধ্যেই আশা করছি ইংল্যান্ডে পৌঁছে যাব। স্বাভাবিকভাবে তিনি ইংল্যান্ডের কাছাকাছি প্রায় পৌঁছে গেছেন, সেই জন্য তার আশা ইংল্যান্ডে তিনি দ্রুত পৌঁছে যাবেন। ঠিক 22 দিন আগে আমি কলকাতায় ছিলাম, অর্থাৎ যখন তিনি চিঠি লিখছেন সেই চিঠির তারিখের 22 দিন পূর্বে তিনি কলকাতা ছেড়েছিলেন এই জাহাজে উঠে। বেশ দ্রুত গতিতেই কি আমরা চলছি না, প্রশ্নচিহ্ন রয়েছে। অর্থাৎ তিনি নিজেও বুঝতে পারছেন বেশ জোরেই তাঁদের জাহাজ এগিয়ে চলেছে। কিন্তু এই ভ্রমণের একটা বিষণ্ণ ব্যাপারও আছে। বিষণ্ণ মানে হচ্ছে মন খারাপ, ভ্রমণ মানে বেড়ানো। লেখক ইউরোপ ভ্রমণ করতে যাচ্ছেন, সেখানে ভ্রমণ মানেই আনন্দ হওয়া উচিত, কিন্তু তিনি বলছেন একটা মন খারাপের ব্যাপার আছে। সব জানতে পারবে, ধৈর্য ধরো বন্ধু, ধারণ করো ধৈর্য। অর্থাৎ ধৈর্য ধারণ করতে বলছেন তার বন্ধুকে, কারণ ধীরে ধীরে তিনি সব প্রকাশ করবেন, এখনই সব লিখে দিচ্ছেন না। ইন্ডিয়ান ফিল্ডের জন্য এই ভ্রমণের একটা সুদীর্ঘ ও বিস্তারিত বিবরণ লেখার ইচ্ছে আছে। ইন্ডিয়ান ফিল্ড কি 22 থেকে 1873 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত সাপ্তাহিক একটি ইংরেজি দৈনিক পত্রিকা হলো ইন্ডিয়ান ফিল্ড, যেটির সম্পাদক ছিলেন কিশোরী চাঁদ মৈত্র। এই ভ্রমণযাত্রার বিবরণ লিখবেন এবং সেই বিবরণ সুদীর্ঘ অর্থাৎ বেশ বড়সড় এবং বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিবরণ লিখে তিনি প্রকাশ করতে চান এবং তার সম্পাদককে সেই পত্রিকার একটি কপি তোমাকে পাঠাতে বলারও বাসনা আছে, অবশ্য তুমি যদি তার গ্রাহক না থেকে থাকো। কারণ গ্রাহক হলে তো তিনি এমনিই এই পত্রিকার একটি সংখ্যা নিয়মিতভাবেই পেয়ে যাবেন। তো যদি তিনি না গ্রাহক থাকেন তাহলে পত্রিকার একটা কপি পাঠাতে বলবেন। এখন কি নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছো হে বন্ধু? খেয়ালি ঢঙে তিনি প্রশ্ন রাখলেন যে এই মুহূর্তে নিজেকে গৌরদাস কি নিয়ে ব্যস্ত রেখেছেন। আমার মনে হচ্ছে এই জাহাজে আমার দেশের আধা ডজন খানেক লোক যদি থাকতো তাহলে নিজেদের নিয়ে একটা গোষ্ঠী করে তুলতে পারতাম। আধা ডজন মানে 6 জন, 1 ডজন হলে তো 12, তাই আধা ডজন হলো 6 জন। 6 জনের মতো যদি নিজের দেশের লোক থাকতো তাহলে তাদেরকে নিয়ে একটা গোষ্ঠী অর্থাৎ একটা আড্ডার জায়গা গড়ে তুলতে পারতেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সিলন জাহাজে করে মাইকেল ইউরোপ যাত্রা করছেন
সেই জাহাজে বিভিন্ন দেশের বিভিন্ন লোকজন রয়েছে, বাঙালির তত একটা নেই। আমাদের হরি এখন কোথায় তা তোমার কি জানা আছে? এখানে যে হরি, এই চরিত্রটা সম্পর্কে আমি অনেক অনুসন্ধান করলাম, কিন্তু পুরো নামটা জানতে পারলাম না। কিন্তু এটুকুন বুঝতে পারছি, ইনি গৌরদাসের পরিচিত, মাইকেলের পরিচিত একজন অন্যতম বন্ধু হবেন। সেই বন্ধু এখন কোথায় রয়েছে তার সম্পর্কে তিনি প্রিয় গৌরর কাছ থেকে জানতে চাইলেন। যদি জানো তাহলে আমার কথা তাকে মনে করে দিও। এই হরির সম্পর্কে জানলে মাইকেলের কথাগুলি তাকে যেন মনে করিয়ে দেওয়া হয়, সেটা প্রিয় বন্ধুকে অনুরোধ করলেন। ইংল্যান্ডে গিয়ে আমি চিঠি না দেওয়া পর্যন্ত এ চিঠির উত্তর দিও না। সেখানে পৌঁছেই আমি তোমাকে আমার ঠিকানা জানাবো। তখন তুমি তোমার প্রাণ উজাড় করে আমাকে অনবরত পত্রাঘাত করতে পারবে। চিঠি পেলেও গৌরদাস এই চিঠির উত্তর যেন না দেয়, কারণ যে ঠিকানা থেকে চিঠি যাবে সেই ঠিকানায় তিনি তো থাকবেন না, তিনি জাহাজে এগিয়ে যাচ্ছেন ক্রমশ। তাই বললেন, ইংল্যান্ডে গিয়ে নির্দিষ্ট ঠিকানা দিলে তবেই যেন সেই ঠিকানায় প্রাণ উজাড় করে গৌরদাস তাকে অনবরত অর্থাৎ ক্রমাগত পত্রাঘাত, পত্রের আঘাত, পত্রাঘাত সম্বন্ধ তৎপুরুষ সমাস, অর্থাৎ পত্র পাঠানোর কাজ করতে পারবে। আর যদিও আমার মনে হচ্ছে যে আমি তখন আমার বন্ধুদের জন্য বেশি সময় খরচ করতে পারবো না, কেননা আমি জীবিকা নির্বাহের জন্য যে পেশা শিখতে এসেছি তাতে মনোনিবেশ করব বলে এবং সম্মান অর্জন করব বলে দৃঢ় সংকল্প। এটিই কবির মনের একান্ত ইচ্ছা। তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন ওকালতি পড়তে, তাই জীবিকা নির্বাহের জন্য যে পেশা বলতে সেই ওকালতি পেশা শিখতেই তিনি ইংল্যান্ডে গিয়েছেন। এখানে স্ত্রী সন্তানদের ছেড়ে তিনি ওখানে গিয়ে পৌঁছেছেন। আমি প্রথম পর্বে এ বিষয়ে তোমাদের বিস্তারিত জানিয়েছি, প্রথম পর্বের ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তাই সেই লক্ষ্যে তিনি অবিচল, সেই পেশা শিখবেন মনোনিবেশ করে এবং সম্মান অর্জন করবেন বলে দৃঢ় সংকল্প নিয়েই তিনি এখানে আসছেন। তাই চিঠি লেখায় তিনি সময় নষ্ট করতে পারবেন না, এটাও পরিষ্কারভাবে জানিয়ে রাখছেন। তবে তিনি সময় করে বন্ধুদেরকে পত্র লিখবেন। স্পেনের উপকূল ছাড়িয়ে রবিবার। ভূমধ্যসাগরের যে অংশ দিয়ে কবি সিলন জাহাজে করে এগিয়ে যাচ্ছেন, সেখানে ইউরোপের স্পেন ধীরে ধীরে সামনে আসছে, সেই উপকূল ছাড়িয়ে যাচ্ছেন। দিনটা হচ্ছে রবিবার। এই দুদিন চিঠিটা ফেলে রেখেছিলাম, তিনি শেষ করেননি, চিঠিটা অসম্পূর্ণ রেখেছিলেন, কিন্তু আজ এটা শেষ করবই। আগামীকাল সকালে আমরা জিব্রাল্টারে পৌঁছতে পারি। জিব্রাল্টার, যেটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী হলো সেই প্রণালী যে প্রণালীর মাধ্যমে ইউরোপ এবং আফ্রিকা পৃথক হয়ে আছে। প্রণালী বলা হয় সংকীর্ণ জলপথ, যেখানে কোনো সাগর বা উপসাগরের সংকীর্ণ পথ থাকে। তো সেই সংকীর্ণ পথ হলো জিব্রাল্টার। সেই জিব্রাল্টার প্রণালীতে পৌঁছে যাবেন আগামীকাল অর্থাৎ সোমবার সকালে। সেখানেই চিঠিটা ডাকে দেব, অর্থাৎ ডাক ব্যবস্থার মধ্যে তিনি চিঠিটা দিয়ে দেবেন। তুমি ধারণা করতে পারবে না সমুদ্র আজ কতটা শান্ত। এটা বিশ্বাস করো, আমাদের হুগলি নদীটির মতো। হুগলি নদী, যার অপর নাম ভাগীরথী, মুর্শিদাবাদ থেকে যে শাখা আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, সেই হুগলি নদী, যে নদীর ওপরে হাওড়া ব্রিজ এবং যে নদী কলকাতা এবং হাওড়াকে পৃথক করে রেখেছে, সেই হুগলি নদী, তারই মতো শান্ত এখানকার সমুদ্র। এখানকার আবহাওয়া আমাদের দেশের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মতো। তো খুব গরমও না, খুব ঠান্ডাও না,
এই আবহাওয়ার যে পরিচয় দিচ্ছেন সেখান থেকে আমরা নিজেরাই মনে মনে অনুভব করে নিতে পারছি নভেম্বর মাসের মাঝামাঝি যে ঠান্ডা, প্রবল ঠান্ডাও নয় আবার প্রবল গরমও নয়। ইউরোপ মহাদেশে পৌঁছে গেছেন, ইউরোপ হচ্ছেন ঠান্ডা জায়গা, তো এখানকার যে আবহাওয়া সেটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছেন। আমি ভেবেছিলাম খুবই বুঝি ঠান্ডা হবে জায়গাটা, লেখকের ধারণা ছিল এই জায়গাটা বোধহয় বেশ ঠান্ডা, কিন্তু সকলে বলছে আমরা আটলান্টিক ও বিস্কে উপসাগরে ঢুকলে সব অন্য প্রকার হবে। তো জিব্রাল্টারের পৌঁছানোর আগের যে জায়গা, এখানটা প্রবল ঠান্ডা নয়, কিন্তু যখন তারা আটলান্টিক মহাসাগর এবং বিস্কে উপসাগর হচ্ছে ফ্রান্স এবং স্পেনের মধ্যবর্তী একটা জায়গা, সমুদ্রের উপকূল, বিস্কে নামক জায়গার সংলগ্ন বলে এটা বিস্কে উপসাগর হয়, যেমন বঙ্গোপসাগরের উপকূল বলে বঙ্গোপসাগর বলা হয়, ঠিক সেরকম। তো বিস্কে উপসাগরে ঢুকলে আবহাওয়াটা অন্যরকম হবে। কোনো খবর তোমাকে দেবার মতো এখন কিছুই নেই। লন্ডনে পৌঁছে অনেক খবর দিয়ে তোমার আশ মেটাবো। অর্থাৎ এখান থেকে আর বিশেষ কিছু খবর তিনি পাচ্ছেন না, কারণ তিনি তো সমুদ্রপথেই যাত্রা করছেন, এখন অন্য খবর কিছু পাচ্ছেন না। লন্ডন ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী, ইংল্যান্ডের রাজধানী, সেখানে পৌঁছে অনেক খবর দিয়ে তোমার আশ অর্থাৎ আশা মেটাবো বলে প্রতিশ্রুতবদ্ধ হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তুমি ঠিক জেনো, এমনকি আমার শিশুকাল থেকে আমি যে দেশ সম্বন্ধে এমনভাবে চিন্তা করে এসেছি, আমি প্রতিটি মিনিটে তার নিকটবর্তী হয়ে চলেছি, এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না। ছোটবেলা থেকে তিনি ইংল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখতেন, বড় কবি হওয়ার স্বপ্ন দেখতেন, সেই দেশের কাছাকাছি প্রায় চলে যাচ্ছেন, নিকটবর্তী হচ্ছেন, এটা যেন তিনি বিশ্বাস করতে পারছেন না। কিন্তু বাস্তব ব্যাপার হচ্ছে কল্পিত কাহিনীর থেকেও বিচিত্র। অর্থাৎ প্রত্যক্ষ করতে করতে তিনি ইউরোপ মহাদেশে পৌঁছে গেছেন, তার কল্পনার কাহিনীর থেকেও জায়গাটিকে বিচিত্র বলে মনে হচ্ছে। এবার তাড়াতাড়ি শেষ করি, কিন্তু তার আগে জানিয়ে রাখি, তোমার অকৃত্রিম ও আন্তরিক ও চির স্নেহমুগ্ধ, অর্থাৎ অকৃত্রিম ভালোবাসা, আন্তরিক ভালোবাসা এবং চির স্নেহমুগ্ধ মনোভাব দিয়েই তিনি তার এই পত্র শেষ করছেন। চিঠির শেষ দিকটায় দীর্ঘদিনের স্বপ্ন সফল হওয়ার উত্তেজনাতেই তিনি তার চিঠিটিকে শেষ করেছেন। তো সব দিক থেকে আমরা এখানে মাইকেলের যে সমস্ত দিকগুলি ফুটে উঠতে দেখি, সেগুলি হলো কবি তার লক্ষ্যে অবিচল, কবি তার স্বপ্নের বাস্তবতা নিয়ে উচ্ছ্বসিত, তিনি তার পেশার দিকেই মনোযোগ করতে চান, নিজেকে গর্ববোধ করছেন ইউরোপে পৌঁছাতে পেরে, এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের যে মনোমুগ্ধকর বর্ণনা এটা বুঝিয়ে দেয় তিনি কোন চোখে প্রকৃতিকে দেখছেন। সেই সঙ্গে বন্ধুবর্গের প্রতি যে ভালোবাসা, তাকে সম্মান জানালেও পেশার জন্য তিনি তাকে পেছনে ফেলতেও প্রস্তুত। এইভাবে মাইকেলের এই চিঠিটির বেশ কিছু দিক তার মনোভাবকে আমাদের সামনে তুলে ধরছে। এই চিঠিটি তোমরা ভালো করে পড়ো এবং বোঝবার চেষ্টা করো। ইউরোপ যাত্রার একটা সংক্ষিপ্ত ধারণাও এর থেকে পাবে। আমরা তৃতীয় চিঠিটি নিয়ে দ্রুত হাজির হব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।